ছাতা হাতে নিয়ে কলেজের গেট অতিক্রম করে মেঘ গাড়ির কাছে পৌঁছায়। গাড়ির পিছনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর ছাতার হাতলে চাপ প্রয়োগ করে ছাতা বন্ধ করে পাশের সিটে রাখে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য এখন বাসায় যাওয়া। অন্যদিকে তিহান মেঘের গাড়িতে ওঠা অবধি তার দিকে তাকিয়েছিল। তার হৃদয়ে এক সুখের অনুভূতি হয় মেঘকে দেখে। বুকের বাঁ পাশে তিহান তার হাত রাখে। সে উপলব্ধি করতে পারে তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সত্যি বোধহয় সে প্রথম দেখায় মেঘ নামক এক রূপবতী নারীর প্রেমে পড়ে গিয়েছে। তিহান যখন মাথায় হাত দিয়ে মাঠের মাঝ বরাবর স্থানে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে তার শরীরের সাথে ধাক্কা লাগে এক বস্তুর। তিহান দ্রুত পিছনে ঘুরে তাকায়। তার সাথে ধাক্কা লাগা বিষয়টা কোনো বস্তু না, বরং রক্তে মাংসে গড়া এক মানবের, যার নাম নুহা। হঠাৎ করে ধাক্কা লাগায় নুহা টাল সামলাতে না পেরে যখন পা পিছলে পড়ে যেতে লাগে, তখন তিহান তার হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলে নুহার হাত। এরপর এক টান দিয়ে নুহাকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। নুহার শরীর যখন তিহানের বুকের সাথে মিশে যায়, নুহা তখন চোখ বন্ধ করে ফেলে। তিহান তার চোখ দিয়ে নুহার মুখ দেখে। নুহার চোখের পাপড়ি বেয়ে বৃষ্টির বিন্দু বিন্দু পানি পড়ছে। তার কম্পিত ঠোঁট মায়াময় মুখশ্রী দেখে তিহান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বোধ হয় তার কাছে পৃথিবীর সকল মেয়েকে অদ্ভুত সুন্দর লাগছে। ঝিমঝিম বৃষ্টির ফোঁটা যখন নুহার তিহানের শরীর বেয়ে গড়িয়ে পড়ে, তখন হয়তো দুজনের হুঁশ ফিরে আছে। নুহা দ্রুত তিহানের বুকের ওপর থেকে উঠে পড়ে এবং তার দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায়। তিহান তার শার্টের হাতা দিয়ে পানি মুছতে থাকে। নুহা তাকায় তার শরীরের দিকে। এতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে তার সম্পূর্ণ শরীর পানিতে ভিজে গেছে। নুহা রাগী দৃষ্টিতে তিহানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে ওঠে, হেই, আপনি কি পাগল? রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন কেন? তিহান শার্ট থেকে বৃষ্টির পানি ঝেড়ে মুছতেছিল, কিন্তু হঠাৎ নুহার এমন রাগী কণ্ঠ শুনে তার দিকে তাকায়। এই মেয়ে তাকে পাগল বলল? তিহান বলে, না, আমি পাগল নই, কিন্তু আপনি নিশ্চয়ই অন্ধ। যদি অন্ধ না হন, তবে রাস্তার মাঝে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাকে খালি চোখে দেখেননি? তিহানের মুখে অন্ধ কথাটা শুনে নুহার রাগের পরিমাণও দ্বিগুণ হয়। প্রথমত, নিজে এমন পাগলের মতন মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, এরপর ধাক্কা দিয়ে নুহাকে ফেলে দিয়েছে, এখন আবার তাকে দোষ দিচ্ছে। নুহা বলে, আমি অন্ধ তাই না? আপনি কি সাধু? দেখুন, আপনার জন্য আমি সম্পূর্ণ ভিজে গেছি। তিহান নুহার শরীর আর জামা কাপড়ের দিকে তাকিয়ে দেখে সত্যিই নুহার সম্পূর্ণ শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে। শরীর বেয়ে চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে। অবশ্য সবটা তারই দোষ। যদি সে মাঝ রাস্তায় না দাঁড়িয়ে থাকতো, তবে হয়তো নুহার সাথে ধাক্কা লাগতো না। কিন্তু তিহান নিজের দোষ স্বীকার করে না। ঝগড়া প্রথম নুহা শুরু করেছে। তাছাড়া তিহান পুরুষ মানুষ হয়ে একজন নারীর সাথে ঝগড়ায় হেরে যেতে পারে না, অসম্ভব। তিহান বলে, এই মেয়ে, আপনি তো কি ভীষণ ঝগড়ুটে। রাস্তায় দাঁড়িয়ে একজন পুরুষের সাথে পায়ে পা রেখে ঝগড়া করছেন। তিহানের কথার জবাবে নুহা বলে, ও, আমি ঝগড়ুটে তাই না? আর আপনি কি দুধে ধোয়া তুলসী পাতা? আর আপনার কি লজ্জা করে না একজন মহিলার সাথে পায়ে পা রেখে ঝগড়া করতে? নুহার কথার জবাবে তিহান কিছু বলতে যাবে, তার আগে নুহা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, দেখুন, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছে বা আগ্রহ আমার নেই। দয়া করে সামনে থেকে সরুন, আমি বাহিরে যাব। তিহান আর কথা বাড়ায় না, সে সাইড হয়ে সরে যায়। নুহা বড় বড় পা ফেলে হেঁটে তিহানের পাশ কাটিয়ে চলে যায়। ঝড় বৃষ্টির মধ্যে তিহান এই একলা মাঠে দাঁড়িয়ে আর কি করবে? তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথায় হাত দিয়ে দ্রুত হেঁটে কলেজের গেটের কাছের দিকে এগিয়ে যায়। কলেজের গেটের সামনে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে নুহা। বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি নেই। সারা রাস্তা ফাঁকা, মানুষ অবধি দেখা যাচ্ছে না। নুহা ঘাড় ঘুরিয়ে উঁকি দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। ঠিক তখন তিহান সেখানে উপস্থিত হয়। তিহানকে দেখে নুহা তার মুখ ঘুরিয়ে নেয়। তিহান গিয়ে নুহার থেকে একটু দূরে তার পাশে গিয়ে দাঁড়ায়। প্রায় 5 মিনিট পর রাস্তায় এক গাড়ির আগমন হয়। নুহা দ্রুত হাত নাড়িয়ে গাড়িটিকে থামায়। এরপর এগিয়ে যায় গাড়ির কাছে। সামনে সিটে বসে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার, আপনি সামনে বাস স্ট্যান্ড যাবেন? ড্রাইভার সম্মতি দিয়ে বলে, জি ম্যাম, যাব, আপনি গাড়িতে উঠে বসুন। ড্রাইভারের কথা শুনে নুহা গাড়িতে উঠতে যাবে,
ঠিক তখন তিহান আসে সেখানে। তিহান ড্রাইভারকে বলে, আমিও সামনে বাস স্ট্যান্ড অবধি যাব। তিহানের যাবার কথা শুনে নুহা বলে, না, আমি ওনার সাথে এক গাড়িতে কোথাও যাব না, অসম্ভব। নুহার না যাওয়ার কথা শুনে তিহান তার দিকে তাকায়। মেয়েটার কি জেদ, একটু ধাক্কা দিয়েছে বলে তার সাথে এক গাড়িতে যাবে না বলছে। নুহা গাড়ির দরজা থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু তিহান সে নুহার রাগের পরোয়া করলো না। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। নুহা ঠায় দাঁড়িয়ে রইল গাড়ির বাইরে। ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দিতে যাবে তখন তিহান তাকে থামিয়ে দেয়। গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা নুহার দিকে তাকায়। বৃষ্টির মাঝে এমন ফাঁকা রাস্তায় নুহার একা দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। তিহান গাড়ির জানালা খুলে নুহার দিকে তাকিয়ে বলে, এই যে মিস ঝগড়ুটে, এই বৃষ্টির মধ্যে ভেজা শরীরে না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বসুন। আমি আপনার মতন এমন বেয়াদব মানুষের সাথে এক গাড়ি করে কোথাও যাব না। নুহার কথা শুনে তিহানের রাগ হয়, কিন্তু সে রাগ করে না। ভদ্র আর শান্ত স্বরে বলে, আমি বেয়াদব, কিন্তু বাঘ বা সিংহ নই যে আপনাকে খেয়ে ফেলবো। নির্জন রাস্তায় একা মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। রাত কিন্তু প্রায় হয়ে গেছে। তিহানের কথা নুহা ভাবে, সত্যিই রাত হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকাটা একদম উচিত হবে না। নুহা রাগ জেদ বাদ দিয়ে গাড়িতে উঠে বসে। তিহান একটু দূরে সরে যায়। নুহার পাশের সিটে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে ওঠার পর নুহা তার ভিজে চুল পরিহিত ওড়না দিয়ে সযত্নে মুছতে থাকে। চুল ভেজা থাকলে সর্দি লেগে যাবে। তিহান একবার তাকায় নুহার দিকে, বেশ মনোযোগ দেয় নুহার প্রতি। মেয়েটার ফর্সা ত্বক দুধের মতন সাদা, চোখ দুটি কাজল কালো, মুখের আদলে কি ভীষণ মায়া। তিহান মুগ্ধ হয়ে নুহার দিকে তাকিয়ে থাকে। নুহা যখন চুল মোছা শেষ করে পাশের দিকে ঘুরে তাকায়, তখন তিহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। তিহান আর নুহার দৃষ্টি মিলিত হয়। তিহান দ্রুত তার চোখ সরিয়ে নেয় নুহার ওপর থেকে। নুহাও গাড়ির সামনের দিকে তাকায়। প্রায় 40 মিনিট পর গাড়ি এসে থামে বাসার সামনে। মেঘ গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির কাজের লোকেরা খাবার ঘরের বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করছে। মেঘকে দেখে একজন মহিলা এগিয়ে এসে বলে, মেঘ ম্যাম, আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? রান্নাঘর থেকে কি খাবার গরম করে নিয়ে আসবো? পেটে ক্ষুধা লাগার কারণে গড়গড় শব্দ করছে। মেঘের দুপুরে কলেজ ক্যান্টিন থেকে কোনো খাবার কিনে খায়নি। নোহা অবশ্য মেঘকে অনেকবার জোর করেছিল খাবার খেতে যাওয়ার জন্য, কিন্তু মেঘ যায়নি। খাবার খাওয়ার ক্ষুধা বা ইচ্ছা তখন কোনোটিই তার ছিল না, কিন্তু এখন তার ভীষণ ক্ষুধা লেগেছে। মেঘ বলে, তুমি খাবার গরম করে টেবিলে রাখো, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। কাজের লোক মেঘের জন্য খাবার গরম করতে রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখন মেঘের মনে পড়ে আদ্রিয়ানের কথা। ফোনে মেসেজ করে বলেছিল যে জরুরি প্রয়োজনে হাসপাতালে যাবে সে। এখনো কি বাড়িতে ফিরে আসেনি? মেঘ বলে, আদ্রিয়ান স্যার কি হাসপাতাল থেকে এখনো বাড়িতে ফিরে আসেনি? মেঘের কথার উত্তরে কাজের মহিলা বলে, আদ্রিয়ান স্যার তো দুপুরের আগেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু দুপুরের খাবার খেতে নিচে আসেনি, তাই আমি ডাক দিতে গিয়েছিলাম। দরজায় অনেক সময় কড়া নাড়ার শব্দ হলে উনি বললেন যে ওনার শরীর অসুস্থ, যার জন্য দুপুরের খাবার খাবেন না। কাজের লোকের কথা শুনে মেঘ অবাক হয়। আদ্রিয়ান দুপুরের আগে বাড়ি ফিরে এসেছে মানে? তবে কি সে হাসপাতালে যায়নি? হয়তো শরীর অসুস্থ বোধ করছিল, যার জন্য হাসপাতালে যেতে পারেনি। মেঘের এখন আদ্রিয়ানকে ডিস্টার্ব করাটা উচিত হবে না। উনি বরং নিজের রুমে রেস্ট নিতে থাকুক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় মেঘ। নিজের রুমে গিয়ে কাঁধে থাকা ব্যাগ টেবিলে রাখে। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খেতে নিচে চলে যায়। কাজের মহিলা টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়ে এসেছে। মেঘ খাবার খাওয়া শেষ করে আবার নিজের রুমে ফিরে আসে। শরীর বেশ টায়ার্ড থাকায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 9টা। মেঘ তার রুমে বসে টেবিলের ওপর বই রেখে পড়াশোনা করছিল। তখন হঠাৎ তার ফোনে ফারহানা বেগমের কল আসে। হঠাৎ ফারহানা বেগম কল করেছে কেন? মেঘ অবাক হয়ে ফোন রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে ফারহানা বেগম চিন্তিত কণ্ঠে বলে, মেঘ, তুমি কোথায়? এক্ষুনি একবার আদ্রিয়ানের রুমে যাও, ওর শরীর ভীষণ অসুস্থ, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, রীতিমতো শরীর কাঁপছে। ফারহানা বেগমের উদ্বেগ আর চিন্তা মিশ্রিত কণ্ঠ শুনে মেঘ বুঝতে পারে হয়তো আদ্রিয়ান সত্যিই খুব অসুস্থ। জ্বরের জন্য হয়তো আজ হাসপাতালে যায়নি, কলেজ থেকে ছুটি নিয়ে চলে এসেছে। কিন্তু মেঘের এখন কি করা উচিত?
মেঘকে একবার গিয়ে দেখে আসবে আদ্রিয়ানের শরীরের অবস্থা এখন কেমন। কিন্তু মেঘের মন কেন আদ্রিয়ানের অসুস্থতার কথা এত বিচলিত হচ্ছে? আদ্রিয়ান অসুস্থ হলে মেঘ কেন তার সেবা করবে? সেবা করার জন্য জিয়া আছে। 1 মাস পর যখন জিয়াকে বিয়ে করবে, তবে এখন থেকে আদ্রিয়ানের সেবা করে সুস্থ করার দায়িত্ব জিয়ার। মনের বিচলতা আর অস্থিরতাকে মেঘ প্রাধান্য না দিয়ে জেদ ধরে টেবিলে বসে থাকলো। কিন্তু তার মন সহ সারা শরীর ছটফট করছে আদ্রিয়ানকে একবার দেখতে যাওয়ার জন্য। মেঘ পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকলেও পড়া তার কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে না। টেবিলে বসে থাকা অবস্থায় মেঘের ফোনে কারান, আবিহা সহ ফারহানা বেগমের শতখানিক কল আসে। মেঘ সেসব উপেক্ষা করে তার জেদ আর আত্মসম্মানকে প্রাধান্য দেয়। হঠাৎ করে যখন শব্দ করে মেঘের ফোনে আবার কল আসে, তখন মেঘ বিরক্ত হয়ে ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে মিরাজ চৌধুরী নাম ভেসে ওঠে। মিরাজ সাহেব মানে কারণের বাবা তাকে ফোন করছে। মেঘ দ্রুত হাত বাড়িয়ে ফোন রিসিভ করে বলে, মিরাজ আঙ্কেল। মিরাজ সাহেব দ্রুত সালামের উত্তর দিয়ে বলে, মেঘ, তুমি কি আদ্রিয়ানের রুমে গিয়েছো? এখন কেমন আছে আদ্রিয়ান? ওর জ্বরের তীব্রতা কি কমেছে? আমি কি ড্রাইভারকে ফোন করে বলবো বাসার ভিতরে এসে আদ্রিয়ানকে হাসপাতালে নিয়ে যেতে? মিরাজ সাহেবের কণ্ঠে হাসপাতালে অ্যাডমিট করার কথা শুনে মেঘ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। মেঘ টেবিলে থাকা বই বন্ধ করে ফোনের অপর পাশে থাকা মিরাজ সাহেবকে বলে, আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আদ্রিয়ান স্যারের কাছে যাচ্ছি। মেঘ টেবিলের ওপর ফোন রেখে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যায়। এরপর দৌড়ে আদ্রিয়ানের রুমে ছুটে যায়। আদ্রিয়ানের রুমের দরজার কাছে পৌঁছে দরজায় কড়া নাড়ে মেঘ। সৌভাগ্যবশত দরজা লক করা ছিল না, যার জন্য দরজা খুলে যায়। মেঘ রুমের ভিতরে প্রবেশ করে। ঘুটঘুটে অন্ধকার রুমে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আদ্রিয়ান। মেঘ দরজার পাশে থাকা সুইচে চাপ দিয়ে লাইট জ্বালায়। এরপর বিছানার কাছে এগিয়ে যায়। বালিশে মাথা রেখে কাত হয়ে শুয়ে আছে আদ্রিয়ান। মেঘ বিছানার এক কোনায় বসে। এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের শরীরের ওপরের অংশ থেকে চাদরটা সরায়। জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে আর জ্বরের তীব্রতায় আদ্রিয়ানের শরীর রীতিমতো কাঁপছে। মেঘ তার হাত নিয়ে রাখে আদ্রিয়ানের কপালে। কপাল স্পর্শ করার সাথে সাথে মেঘ ভয়ে তার হাত সরিয়ে নেয়। মেঘ মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ আদ্রিয়ানের শরীরে শুধু জ্বর আসেনি, বরং জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। ফারহানা বেগম আর মিরাজ সাহেবের চিন্তার কারণ এখন সে বুঝতে পারছে। মেঘ তার হাত দিয়ে আবার আদ্রিয়ানের হাত, গলা স্পর্শ করে। শরীর আগুনের মতন গরম হয়ে গেছে। আদ্রিয়ানের শরীরে এখন যা জ্বর রয়েছে তাকে সত্যিই হাসপাতালে অ্যাডমিট করা উচিত। কিন্তু এত রাতে হাসপাতালে নিয়ে কি করে যাবে? ড্রাইভার নিশ্চয়ই বাড়ি চলে গেছে। মেঘ এখন কি করবে? জ্বরের তীব্রতা বেড়ে যদি খিঁচুনি শুরু হয়ে যায় তখন? হঠাৎ করে আদ্রিয়ানের শরীরে এত জ্বর কি করে আসলো? নিশ্চয়ই 3 দিন আগে বৃষ্টিতে ভেজার কারণে এমন হয়েছে। মেঘ, শান্ত হ, ভয় পেলে চলবে না। মেঘ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। টেবিলে থাকা কয়েক পাতা ওষুধের দিকে তার চোখ যায়। মেঘ দ্রুত ঔষধ হাতে নিয়ে দেখতে থাকে। এই ওষুধের পাওয়ার একদম কম, সাধারণ ন্যাপার মতন। এমন তীব্র জ্বরে এই ওষুধ খেলে কোনো লাভ হবে না। সাধারণ পাওয়ার মতন এমন তীব্র জ্বরে এই ওষুধ খেলে কোনো লাভ হবে না। আদ্রিয়ানের জন্য দরকার এখন অ্যান্টিবায়োটিক ওষুধ। মেঘ টেবিল, আলমারি সহ সারা রুম খোঁজার পরও কোনো ওষুধ পায়নি। কাজের লোককে দিয়ে ফার্মাসি দিয়ে ওষুধ কিনে নিয়ে আসতে হবে। মেঘ পাশে থাকা এক খাতার থেকে কাগজের কিছু অংশ ছিঁড়ে কলম দিয়ে সেখানে কিছু পরিচিত আর প্রয়োজনীয় ওষুধের নাম লেখে। এরপর দ্রুত ছুটে যায় নিচে সিঁড়ি দিয়ে। নিচে নেমে কাজের লোকের রুমে যায়। রাত প্রায় 10টা বাজে। কাজের লোকেরা সবাই দরজা লাগিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। মেঘ অনবরত দরজায় কড়া নাড়তে শুরু করে। কাজের লোক কিছু সময় পর দরজা খুলে বের হয়। এত রাতে মেঘকে তার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। মেঘ বলে, আদ্রিয়ান স্যারের শরীরে প্রচুর জ্বর উঠেছে। তুমি দারোয়ান বা ড্রাইভারকে দিয়ে এই ওষুধগুলো নিয়ে আসার ব্যবস্থা করো। দ্রুত যাও। ওকে ম্যাম। মেঘ দ্রুত পায়ে আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। শরীর থেকে জ্বর কমাতে হলে শরীরে ঠান্ডা পানি দিয়ে মুছিয়ে দিতে হবে। মেঘ ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে আসে। এরপর বিছানার কাছে রাখে। আদ্রিয়ানের পাশে বসে মেঘ তার শরীর মৃদু ধাক্কা দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, বিছানা থেকে ধীরে ধীরে উঠে বসুন। আপনার শরীরে অনেক জ্বর, পানি ঢালতে হবে।
মেঘের কথা হয়তো আদ্রিয়ানের কানে পৌঁছায় না ঠিক মতন। অতিরিক্ত জ্বরের প্রভাবে আদ্রিয়ানের সম্ভবত হুঁশ নেই। মেঘ অনেক সময় ধরে ডাকার পরও আদ্রিয়ান চোখ খুলে তাকায় না। মেঘ আদ্রিয়ানের কাঁধে থাকা বালিশ বিছানার বাঁ পাশে নিয়ে আসে, যেখানে পানির বালতি রাখা ছিল। এরপর কাঁধ থেকে বালিশ সরিয়ে দেয়, বালতি থেকে পানি নিয়ে ঢালে তার মাথায়। পানির বিন্দু বিন্দু কণা যখন আদ্রিয়ানের মাথা বেয়ে চোখ গড়িয়ে পড়ে, তখন একটু হোঁশ ফিরে আসে তার। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায় আদ্রিয়ান। জ্বরে তার চোখ লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিয়ান দেখে মেঘ তার মাথার কাছে বসে পানি ঢালছে। মেঘ যখন দেখে আদ্রিয়ান চোখ খুলে তাকিয়েছে, তখন মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনার হুঁশ ফিরে এসেছে। আপনার কেমন লাগছে এখন? কাজের লোককে বলে ফার্মেসি থেকে ওষুধ আনতে বলেছি। আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আদ্রিয়ান মেঘের কথা শুনে তার কণ্ঠ দিয়ে হয়তো কিছু উচ্চারণ করার চেষ্টা করে। মেঘ, হ্যাঁ বলুন, আমি মেঘ। কিছু বলবেন আপনি? মেঘ, তোমার রুমে তুমি যাও মেঘ, আমার সেবা করতে হবে না, আমি এমনিই সুস্থ হয়ে যাব। আদ্রিয়ানের কথা শুনে মেঘ অবাক হয়ে বলে, চলে যাব মানে? আপনার শরীরে 102 ডিগ্রি জ্বর, অথচ আপনি বলছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। যতক্ষণ না আপনি সুস্থ হবেন এই মেঘ কোথাও যাবে না। মেঘ, জেদ করো না, যাও রুমে যাও, পড়াশোনা করো গিয়ে। আর রইল বাকি আমার কথা, আমি জ্বরে মারা গেলেও কারোর কিছু যায় আসে না মেঘ। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসল। সত্যি কি কারোর কিছু যায় আসে না তার মৃত্যুতে? তালুকদার পরিবারের সকলে কষ্ট পাবে আদ্রিয়ানের মৃত্যুতে, আর বেশি হয়তো পাবে মেঘ। হ্যাঁ, মেঘ হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকতে চায়, কিন্তু সে পাষাণ নয়। একজন ডক্টর হয়ে অসুস্থ মানুষের সেবা করাটা তার কর্তব্য। আর যদি সেই অসুস্থ ব্যক্তি তার স্বামী হয়, তবে তো দায়িত্ব পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আদ্রিয়ান হয়তো মেঘকে স্ত্রী হিসাবে মানে না, কিন্তু সত্যি তো এটা যে মেঘ তার বউ। আদ্রিয়ান মেঘের স্বামী। নিজের স্বামীকে এমন অসুস্থ অবস্থায় রেখে মেঘ কিছুতেই শান্তি পাবে না। আদ্রিয়ান যদি মারা যায়, তবে মেঘ বিধবা হয়ে যাবে। কোনো নারী বিধবা হতে চায় না, মেঘও হয়তো চায় না। কিন্তু আদ্রিয়ানকে সে এইসব কথা বলে না। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আমি একজন ডক্টর হয়ে রোগীর সেবা করাটা আমার কর্তব্য। আদ্রিয়ান মেঘকে আর কিছু বলতে যাবে, তার আগেই কাজের মহিলা এসে দরজায় কড়া নাড়ে। কাজের মহিলা বলে, মেঘ ম্যাম, এই যে ওষুধ নিয়ে এসেছি। মেঘ দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর কাজের মহিলার থেকে ওষুধ নেয়। মেঘ বলে, আচ্ছা, তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম করো, আমি আদ্রিয়ান স্যারকে ওষুধ খাইয়ে দেব। কাজের মহিলা চলে যায়। মেঘ টেবিল থেকে পানি নিয়ে আসে। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, উঠুন, ওষুধ খেতে হবে। আদ্রিয়ান ওঠার চেষ্টা করলো, কিন্তু তার শক্তি হয়ে উঠল না। মেঘ বাধ্য হয়ে বিছানায় বসে এরপর আদ্রিয়ানের মাথা তার কোলের ওপর নিয়ে আসে। তার মুখে ওষুধ গুজে দেয়। হাতে থাকা পানির গ্লাস থেকে মাথা উঁচু করে পানি খাইয়ে দেয়। আদ্রিয়ানের এতক্ষণ হুঁশ থাকলেও এখন আবার জ্বরের কারণে শরীরটা নেতিয়ে পড়েছে। আদ্রিয়ান মেঘের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মেঘ তার হাত নিয়ে রাখে আদ্রিয়ানের চুলের ভাঁজে, সেখানে আলতো করে হাত বুলিয়ে দেয়। আদ্রিয়ান ঘুমিয়ে পড়ে। মাঝরাতে যখন আদ্রিয়ান ঘুমের ঘোরে অন্য পাশ ঘোরে, তখন মেঘের কোলে মাথা রাখার ফলে তার ঠোঁট মেঘের পেট স্পর্শ করে। মেঘ তখন সজাগ ছিল। আদ্রিয়ান মুখ গুজে নেয় মেঘের পেটে। আকস্মিক এমন ছোঁয়ায় মেঘের সারা শরীর কেঁপে ওঠে। মেঘ বিছানার চাদর শক্ত করে চেপে ধরে রাখে, আর অন্য হাতে আদ্রিয়ানের চুল খামচে ধরে। আদ্রিয়ান মেঘের কোমর জড়িয়ে ধরে মুখ গুজে দেয় মেঘের পেটে। এরপর ঘুমের দেশে পাড়ি জমায়। মেঘ দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এরপর সেও বেডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। চলবে গল্প তোমার নামই নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী গল্পগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।